ভাবুন তো, একটা কারখানার মেশিন মানে ঠিক কতটা নড়ল, বা ধরুন একটা রোবটের হাত কি একদম সঠিক জায়গায় পৌঁছলো। হুম। এই যে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা মাপা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ক্ষেত্রে খুব জরুরি, তাই না? অবশ্যই জরুরি। আসলে এই জিনিসগুলো জানা থাকলে, মানে এই সেন্সরগুলো, তাহলে অটোমেশন বা ধরুন আধুনিক যন্ত্রপাতির ডিজাইন বোঝাটা বেশ সহজ হয়ে যায়। হ্যাঁ, সেটাই। তো আজকের আলোচনায় আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব দরকারি কয়েকটা ডিসপ্লেসমেন্ট সেন্সর কিভাবে কাজ করে সেটা একটু সহজ করে বুঝব। ঠিক। একেবারে গোড়া থেকে শুরু করা যাক, কি বলেন? নিশ্চয়ই। সবচেয়ে সহজ উদাহরণ কোনটা হতে পারে? আমার মাথায় আসছে ওই পুরনো রেডিওর ভলিউম কমানো বাড়ানোর নব বা ফ্যানের রেগুলেটর, ওরকম কিছু। একদম ঠিক ধরেছেন। ওগুলো মানে পোটেনশিওমিটারের খুব ভালো উদাহরণ। এটা আসলে খুব সাধারণ একটা পরিবর্তনশীল রোধক, মানে ভ্যারিয়েবল রেসিস্টর। ও আচ্ছা। ভেতরে একটা রোধ দেওয়া ট্র্যাক থাকে, আর সেটার উপর দিয়ে একটা কন্ট্যাক্ট, যাকে আমরা ওয়াইপার বলি, সেটা নড়াচড়া করতে পারে। হুম। যখন কোনো বস্তু সরে, তখন তার সাথে লাগানো ওয়াইপারটাও সরে, আর তার ফলে রোধের মান পাল্টে যায়। মানে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। একদম। এই রোধের পরিবর্তন বা ভোল্টেজের পরিবর্তন মেপে আমরা বুঝতে পারি বস্তুটা ঠিক কতটা সরল। বেশ সস্তা, তাই সাধারণ কাজে, যেমন ধরুন গেমিং জয়স্টিক বা গাড়ির থ্রটল পজিশনে এটা খুব ব্যবহার হয়। বাহ, বেশ সোজাসাপটা ব্যাপার তো। কিন্তু এর কি কোনো অসুবিধা নেই? মানে ধরুন বারবার ঘষা লেগে ওয়াইপারটা খারাপ হয়ে গেল, এরকম? হ্যাঁ, ঠিক পয়েন্ট। এর সরলতা যেমন সুবিধা, তেমনি ওই ওয়াইপারের ঘষা লেগে ক্ষয় হওয়া বা ধরুন ধুলোবালি জমলে সমস্যা হতে পারে। এটা এর একটা লিমিটেশন বলা যায়। বুঝলাম। তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হতে পারে, পোটেনশিওমিটার কিভাবে একটা যান্ত্রিক সরণকে বৈদ্যুতিক রোধ বা ভোল্টেজের মানে বদলে দেয়? একদম ঠিক। এবার যদি এমন দরকার হয় যেখানে আরও নিখুঁত মাপ চাই আর জিনিসটা অনেক দিন ধরে কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, সেখানেই তো বোধহয় এলভিডিটির কথা আসে, তাই না? মানে পোটেনশিওমিটারে তো ঘষা লাগছে, কিন্তু আরও নিখুঁত মাপের জন্য এলভিডিটিটা বেশ নামকরা। এটার কাজের মূল ব্যাপারটা কি? ঠিক বলেছেন। এলভিডিটি মানে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার। এটা মাপে সরল রৈখিক সরণ। আর একই রকমভাবে আরভিডিটি আছে, যেটা রোটারি বা কৌণিক সরণ মাপে। আচ্ছা। এগুলো আসলে ইন্ডাকটিভ ট্রান্সডিউসার, মানে এরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে সরণটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে পাল্টে দেয়। ইন্টারেস্টিং। কিভাবে? এর ভেতরে একটা প্রাইমারি কয়েল থাকে, আর তার দুপাশে দুটো সেকেন্ডারি কয়েল, একটা ছোট্ট ম্যাগনেটিক কোর। হ্যাঁ। এই কয়েলগুলোর ভেতর দিয়ে নড়াচড়া করে। ও আচ্ছা। আর তাতে কি হয়? মানে সিগন্যালটা কিভাবে তৈরি হচ্ছে? দেখুন, যখন কোরটা একদম মাঝখানে থাকে, তখন দুটো সেকেন্ডারি কয়েলে সমান কিন্তু ঠিক উল্টো দিকে ভোল্টেজ তৈরি হয়। ফলে নেট আউটপুট হয় 0। আচ্ছা, জিরো। হ্যাঁ, কিন্তু যেই কোরটা একটু একদিকে সরে যায়, অমনি দুটো কয়েলের ভোল্টেজের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। এই ভোল্টেজের মান আর তার পোলারিটি, মানে প্লাস না মাইনাস, সেটা থেকে বোঝা যায় কোরটা কতটা এবং কোন দিকে সরেছে। অনেকটা দাঁড়ি পাল্লার মতো, তাই না? একদিকে সরলেই পাল্লা একদিকে হেলে পড়ছে। ঠিক তাই। দারুণ উদাহরণ। এলভিডিটির সবচেয়ে বড় সুবিধা হল এতে কোনো ঘষা লাগছে না, মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই। তাই এটা টেকে অনেক দিন, আর ধুলোবালি বা ময়লাতেও সহজে খারাপ হয় না। তার মানে নো কন্ট্যাক্ট কিন্তু হাই প্রিসিশন। দারুণ তো। কোথায় ব্যবহার হয় এগুলো? ওই যে বললেন হাই প্রিসিশন, ঠিক তাই। মেশিন টুলস, হাইড্রলিক ভ্যালভ কন্ট্রোল, মানে যেখানে খুব সূক্ষ্ম মাপ দরকার, সেখানে এর ব্যবহার প্রচুর। বুঝলাম। তাহলে প্রশ্নটা থাকছে, কিভাবে এলভিডিটি কোরের সামান্য নড়াচড়াকেও এত নির্ভুল ভোল্টেজ সিগন্যালে রূপান্তরিত করে? একদম। আচ্ছা, এবার তাহলে ক্যাপাসিটিভ সেন্সরের কথায় আসি। হ্যাঁ, বলুন। নাম শুনেই মনে হচ্ছে এখানে ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের কোনো ভূমিকা আছে। এটা কিভাবে কাজ করে? ঠিক ধরেছেন। এখানে দুটো কন্ডাক্টিং প্লেট বা পরিবাহী পাত থাকে, অনেকটা ক্যাপাসিটরের মতো। হুম। এই প্লেট দুটোর মধ্যে দূরত্ব যদি কমে বা বাড়ে, অথবা ধরুন একটা প্লেট আরেকটার উপর কতটা জায়গা জুড়ে আছে, মানে ওভারল্যাপিং এরিয়া, সেটা যদি পাল্টে যায়, তাহলেই কি ক্যাপাসিট্যান্স বদলে যায়? একদম ক্যাপাসিট্যান্স বদলে যায়। আর এই ক্যাপাসিট্যান্সের পরিবর্তন মেপেই সরণটা বোঝা যায়।
ব্যাপারটা অনেকটা দুটো ধাতব পাতকে কাছাকাছি আনলে বা দূরে সরালে যেমন তাদের মধ্যে চার্জ ধরে রাখার ক্ষমতা বা ক্যাপাসিট্যান্স পাল্টায়, ঠিক সেরকম। এর সুবিধা কি? মানে এলভিডিটির মতো এটাও কি নন কন্ট্যাক্ট? হ্যাঁ, এটাই এর একটা বড় সুবিধা। এটাও স্পর্শ ছাড়াই মাপতে পারে, তাই খুব ডেলিকেট বা সহজে নষ্ট হয়ে যায় এমন জিনিসের স্মরণ মাপতে, বা ধরুন কোনো কিছুর কাছাকাছি আসাটা বুঝতে, মানে প্রক্সিমিটি সেন্সিংয়ে, অথবা কোনো ট্যাঙ্কের তরলের লেভেল মাপতে এটা খুব কাজের। বেশ ইন্টারেস্টিং। তাহলে এর জন্য প্রশ্নটা হতে পারে, দুটি পরিবাহী পাতের মধ্যে ধারকত্বের পরিবর্তন কিভাবে স্মরণ মাপতে সাহায্য করে? ঠিক। আর সবশেষে আসি অপটিক্যাল এনকোডারের কথায়। অপটিক্যাল মানে তো আলো। এখানে আলো ব্যবহার হয়। যেমন আগেকার দিনের কম্পিউটার মাউসের ভেতরে থাকতো না একটা চাকা আর আলো? একদম ঠিক, ওই রকমই ব্যাপার। অপটিক্যাল এনকোডারে একটা আলোর উৎস থাকে আর একটা কোডেড ডিস্ক বা স্কেল থাকে। এই ডিস্ক বা স্কেলের ওপর নির্দিষ্ট প্যাটার্নে দাগ কাটা বা ফুটো করা থাকে। আচ্ছা। ডিস্ক বা স্কেলটা যখন নড়ে, তখন এই দাগ বা ফুটোগুলোর জন্য আলোর রশ্মি হয় আটকে যায়, না হয় পার হয়ে যায়। একটা ফটো ডিটেক্টর এই আলোর অন অফ হওয়াটা ডিটেক্ট করে। আর সেটা থেকেই ডিজিটাল পালস তৈরি হয়? হ্যাঁ, এই ডিজিটাল পালসগুলো তৈরি হয়। আর এই পালসগুলো গুনেই বোঝা যায় কতটা সরল বা ঘুরল। ঠিক তাই। কতগুলো পালস এলো আর সেগুলো কত দ্রুত এলো সেটা গুণে স্মরণ এবং গতি দুটোই খুব নিখুঁতভাবে মাপা যায়। দারুণ তো! কোথায় লাগে এটা মূলত? ধরুন, প্রিন্টারের হেড ঠিক কোথায় আছে বা সিএনসি মেশিনের কাটিং টুলটা কোথায় সরছে, এই সব খুব সূক্ষ্ম নিয়ন্ত্রণের কাজে অপটিক্যাল এনকোডার প্রায় অপরিহার্য। এর আরেকটা সুবিধে হলো এর আউটপুটটা ডিজিটাল, তাই কম্পিউটারের সাথে জুড়ে দেয়া খুব সোজা, আর বাইরের ইলেকট্রিক্যাল নয়েজের প্রভাবও এর ওপর কম পড়ে। দারুণ ব্যাপার। তাহলে শেষ প্রশ্নটা হলো, আলোর পালস ব্যবহার করে অপটিক্যাল এনকোডার কিভাবে এতটা নির্ভুল অবস্থান জানায়? তাহলে দেখুন, আমরা মোটামুটি 4টে প্রধান উপায় নিয়ে কথা বললাম। পোটেনশিওমিটার, যেটা রোধের পরিবর্তন ব্যবহার করে। হ্যাঁ। এলভিডিটি, যেটা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কাজে লাগায়। ঠিক। ক্যাপাসিটিভ সেন্সর, যেটা ধারকত্বের পরিবর্তন মাপে। আর অপটিক্যাল এনকোডার, যেটা আলোর পালস গুণের স্মরণ মাপে। প্রত্যেকটারই নিজস্ব কাজের ধরন, সুবিধা অসুবিধা আছে। একদম পরিষ্কার। আর আমার মনে হয় এই সেন্সরগুলোর কার্যনীতি বোঝাটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য জরুরি নয়। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অটোমেশন, রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এইসব আধুনিক প্রযুক্তির একেবারে গোড়ার কথা বুঝতে এটা অপরিহার্য। ঠিক তাই। আজকের এই আলোচনা থেকে যে বেসিক আইডিয়াটা পাওয়া গেল, সেটা কিন্তু ভবিষ্যতে কর্মজীবনে অনেক জটিল ইঞ্জিনিয়ারিং সমস্যা সমাধানে আর নতুন সিস্টেম ডিজাইন করতে দারুণভাবে সাহায্য করবে। তাই এই ফান্ডামেন্টাল বিষয়গুলোয় দখল রাখা আর এই ফিল্ডে নতুন কি আসছে সেদিকে চোখ কান খোলা রাখাটা খুব দরকারি। টেকনোলজি তো খুব দ্রুত পাল্টাচ্ছে। অবশ্যই। আর এই সেন্সরগুলো দিন দিন আরও ছোট হচ্ছে, আরও নিখুঁত হচ্ছে, আরও ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। সত্যি। আর ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা প্রশ্নও মাথায় আসছে। আচ্ছা, যদি আমরা এই বিভিন্ন ধরনের সেন্সর থেকে পাওয়া ডেটা একসাথে করি, মানে যাকে বলে সেন্সর ফিউশন। সেন্সর ফিউশন। হ্যাঁ। তাহলে কি আমরা আরও জটিল কোনো পরিস্থিতি বা পরিবেশ সম্পর্কে আরও সম্পূর্ণ একটা ধারণা পেতে পারি? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। নিশ্চয়ই ভাবা যেতে পারে। ওটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিসার্চ এরিয়া এখন।